শোন শোন শোন, আলোচনা আর করিস না, পড়া শুরু করে দিচ্ছি আমি। এর আগের ক্লাসে যেগুলো আলোচনা করলাম যুগ্মপাত পর্যন্ত আলোচনা হলো, মানে সিরিজে করেছিলাম তাই না, শ্রেণীতে করেছিলাম। সমান্তরালটা বলেছিলাম যে আমাদের বোর্ডের পয়েন্ট অফ ভিউ থেকে নেগলেক্ট করতে পারিস, কোনো প্রয়োজন নেই। সেই বিষয়টাকে একটু এক্সটেন্ড করবো, একটা জিনিস সেইখানকার বাদ থেকে গেছিল, যেহেতু লেন্দি ক্লাস হচ্ছিল তাই ছেড়ে দিয়েছিলাম। বিষয়টা হচ্ছে যে পরিবর্তনশীল ফলক, পরিবর্তনশীল ফলক মানে বুঝতে পারছিস, ফলকের বেধটা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, এরকম একটা কেস। পরিবর্তনশীল ফলক, এর মধ্যে তাপের পরিবহন কিভাবে হবে? তাপের পরিবহন, আমরা কিন্তু পরিবহনেই ছিলাম, ঠিক আছে, আজকে পরিচলনটাও হবে, তার সাথে বিকিরণটাকেও কিছুটা কভার করাবো ভেবেছি। শোন তাহলে, পরিবর্তনশীল ফলক মানে হচ্ছে এমন একটা এক্সাম্পল যেখানে ফলকটার বেধ অনবরত পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এমন একটা কেস আমি যদি তোকে বলি, খুব ভালো উদাহরণ হচ্ছে জলাশয়ের উপরে বরফ জমে যাওয়া, তাই না? যত সময় যাবে তত কিন্তু বরফের থিকনেসটা বাড়তে থাকবে। তো এটা একটা ভালো এক্সাম্পল হতে পারে, সেই এক্সাম্পলটাকে নিয়ে আমি চলছি। মনে কর এই হচ্ছে পুকুর, তো পুকুরের উপরে এরকম বরফের লেয়ার জমে গেছে, অবশ্যই নিচে কি আছে, জল আছে, তাই তো রে? প্রথম দিকে তো আর বরফ জমে যায়নি, প্রথম দিকে পুরোটাই জল ছিল। এবার যখনই জলের লেভেলের ওপরের টেম্পারেচার 0°C তে পৌঁছে যাবে, জল টেম্পারেচার পাবে কোথা থেকে? পরিবেশ থেকে পাবে। যখনই পরিবেশের টেম্পারেচার 0°C তে পৌঁছে যাবে, তখন এটা কি হয়ে যাবে, বরফ জমতে শুরু করবে। জিরো থেকে কমে মাইনাস হতে শুরু করলো, বরফ জমতে শুরু করে দিয়েছে, বরফ হচ্ছেই। তো এর নিচের যে লেয়ারটা আছে সেটা 0°C তেই থেকে যাবে, কারণ 0°C থেকে বরফ জমতে শুরু করে দিয়েছিল। যখনই 0°C তে পৌঁছেছিল তখন বরফ জমতে শুরু করেছে। এবার 0°C থেকে কমে যাচ্ছে, তার জন্য থিকনেসটা বাড়ছে, কিন্তু ওপরের টেম্পারেচার মাইনাস থিটা কিছু একটা আছে, সেটা -10°C, -5°C, -2°C, এনিথিং, যে কোনো কিছু। বুঝতে পারলি এতদূর পর্যন্ত? তাহলে এই হচ্ছে একটা পরিবর্তনশীল ফলক, যার দুই পৃষ্ঠের টেম্পারেচার ডিফারেন্স কত বলতো? টেম্পারেচার ডিফারেন্স কত? থিটা। টেম্পারেচার ডিফারেন্স কি করে বের করবি? এরকম ভাবে না, উষ্ণতার পার্থক্য, টেম্পারেচার ডিফারেন্স কি করে বের করবো? 0° মাইনাস মাইনাস থিটা, ডিগ্রি ছেড়ে দিলাম, তার মানে টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে থিটা। মাথায় রাখ কিন্তু এগুলো, হ্যাঁ। আমি ধরে নিচ্ছি যে কোনো একটা পার্টিকুলার টাইম টি তে, অ্যাট অ্যান ইনস্ট্যান্ট টাইম, এগুলো বইয়ে তোরা পেয়ে যাবি লেখালেখিগুলো, আমি স্পিড বাড়ানোর জন্য ইংলিশটা ইউজ করছি। অ্যাট অ্যান ইনস্ট্যান্ট টাইম টি, থিকনেস ধরে নিচ্ছি, থিকনেস অফ দিস আইস স্ল্যাব, ঠিক আছে, এর থিকনেসটা আমি ধরে নিলাম এক্স। কোন একটা পার্টিকুলার টাইমে বাড়তে 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 টি সময়ে কত হয়ে গেছে, ওটা এক্স হয়ে গেছে। এবার এই টি সময় থেকে সামান্য একটু সময় বাড়িয়ে দিচ্ছি আমি, ধরছি যে একটু সামান্য সময়ের পরিবর্তন হলো। তো যখনই খুব সামান্য সময়ের পরিবর্তন হবে, সেটাকে আমরা ডিটি দ্বারা রিপ্রেজেন্ট করব। মনে পড়ছে ডিটি? অবকলন করেছিলাম তো, তার মানে এখানে অবকলন ঢুকে যাচ্ছে। তো আমি ধরে নিচ্ছি যে খুব সামান্য ডিটি টাইমে পরিবর্তনে থিকনেসটাও খুব সামান্য পরিবর্তন হয়ে যাবে, খুবই ক্ষুদ্র ডিএক্স পরিমাণ থিকনেস বেড়ে গেল, ধরে নিচ্ছি। বুঝতে পারলে এত দূর পর্যন্ত কি করলাম? ওকে। এই যে উপরে স্ল্যাবটা আছে, যে স্ল্যাবটা তৈরি হয়েছে, তার প্রস্থচ্ছেদ আমি ধরে নিচ্ছি এ। কি ধরে নিচ্ছি আমি বল? প্রস্থচ্ছেদ ধরে নিচ্ছি এ, বা এরিয়া লিখে দিই সার্কামফারেন্স না করে, এরিয়াটা ধরে নিলাম এ। বিষয়টা এরকম যে এ এরিয়া আছে, মানে এ ক্ষেত্রফলের একটা সারফেস আছে, তার উপরে ডিএক্স থিকনেসের একটা লেয়ার জমে গেছে। ইমাজিন করতে পারছিস ছবিটা? তাহলে এইটুকু হচ্ছে ডিএক্স, আর এরিয়াটা কত বললাম এ। তাহলে বলতো এর ভলিউমটা কত হবে, এর আয়তনটা কত হবে? এ ইন্টু ডিএক্স হবে না, প্রস্থচ্ছেদ ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে আমি বলতে পারি যে এখানে যে বরফটা জমে গেল, কত আয়তনের বরফ জমে গেল? এ ইন্টু ডিএক্স আয়তনের বরফ জমে গেল, ঠিক আছে। ডেনসিটি অফ আইস, ডেনসিটি অফ, যেহেতু আইস নিয়েছি তাই আইসের বলছি আমি, ডেনসিটি অফ আইস কনসিডার করলাম রো। হুম, তাহলে তুই বলতো যে বরফটা জমে গেছে সেই বরফটার মাস কত হবে? আয়তন ইন্টু ঘনত্ব, ভর মনে আছে তো, ভর সমান সমান আয়তন ইন্টু ঘনত্ব, সো আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে এই 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 পরিমাণ মাসের এতটা ভরের বরফ কিন্তু ওর উপরে জমে গেছে। ক্যালকুলেশন বুঝতে পারছিস আমি কি করছি? আচ্ছা,
এই যে বরফটা জমছে, কেন জমছে বলতো? এখান থেকে তাপ পরিবেশে চলে যাচ্ছে, এখন পরিবেশের টেম্পারেচার তো কম আছে, <0 ° C আছে, সেই জন্য নিচ থেকে তাপটা কি হচ্ছে, পরিবেশে ধীরে ধীরে চলে যাচ্ছে। এবার যেহেতু বরফ জমছে 0 ° C জল থেকে 0 ° C আইসে কনভার্ট হচ্ছে, তার মানে আমি ধরে নিচ্ছি, তার মানে আমি এখানে বুঝতে পারছি যে লিন তাপের চেঞ্জ হচ্ছে। বুঝতে পারলি আমি কি বললাম? এবার বরফ গলনের লিন তাপ যদি এল হয়, যেটাকে তোরা 80 ক্যালোরি/গ্রাম হিসেবে জানিস, আমি ইন জেনারেল এল বলে দিলাম। তো বরফ গলনের লিন তাপ যদি এল হয়, তাহলে হিট এক্সচেঞ্জ বা তাপের পরিবর্তন বা তাপের বর্জন, দ্যাট ইজ এইচ, এটাকে আমরা ml লিখতে পারি না রে? লিন তাপ যদি এল হয়, এম ভরের বস্তু কি পরিমাণ তাপ বর্জন করলো? ml, m ইন্টু এল করতে পারি। আচ্ছা, m মানেই তো এটা ভর, দেয়ারফর a dx রো ইন্টু এল। বল বুঝতে পারলাম এতদূর পর্যন্ত? হিট এক্সচেঞ্জ বুঝতে পারলি? ক্যালকুলেশনটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, মানে এটা থিওরি হিসেবে তোদেরকে দিতে পারে ডেরিভেশনটা। হুম, আমি যাচ্ছি, এখনো কনক্লুশনে পৌঁছাইনি। তাহলে এতদূর পর্যন্ত আমি হিট এক্সচেঞ্জ বুঝতে পারলাম। এবার এই হিট এক্সচেঞ্জটাকে, যে পরিমাণ হিটের এক্সচেঞ্জ হলো, সেটাকে আমি ইকুয়াল করছি অন্য একটা কোয়ান্টিটির সাথে। কোন কোয়ান্টিটির সাথে? একটু মন দিয়ে শুনবি। কোয়ান্টিটিটা হচ্ছে এরকম, আহ, যদি আইসের পরিবাহিতাঙ্ক কে হয়, ধরে নিচ্ছি আইসের পরিবাহিতাঙ্ক কত? কে। এরিয়া তো এ জানা আছে আমার, কে এ। টেম্পারেচার ডিফারেন্স কত রে? 0, 0 মাইনাস মাইনাস থিটা, মানে থিটা টু মাইনাস থিটা 1 ইন্টু টি, টি ফর এখানে ডিটি টাইমের চেঞ্জ হয়েছে, ডিভাইডেড বাই কি করি বলতো এখানে, এই ডেপটা করি, তাই তো? এই ডেপ, এই ডেপটা কত বলতো? এক্স আছে। কতটা থিকনেসের ছিল এখানে? এক্স থিকনেসের ছিল। বল বুঝতে পারলাম এত দূর পর্যন্ত? আমি আর এক রকম ভাবে তাপের পরিবর্তনটা বের করলাম, যে কতটা তাপ পরিবাহিত হয়েছে। ঠিক আছে, ওই আগের ফর্মুলা কিউ ইকুয়াল টু কে এ থিটা টু মাইনাস থিটা 1 টি বাই ডি, মনে পড়ছে? ওই ফর্মুলাতে বের করলাম। আবার এখানেও আমি তাপ বের করে রেখেছি। ওকে, তো একটাকে এইচ ড্যাশ বলি আর একটাকে এইচ বলি, তাহলে সুবিধা হবে। এখান থেকে আমি যদি এরকম বের করি রে, দেখ এটা খুব সামান্য তাপের পরিবর্তন হয়েছে, সেটা বোঝানোর জন্য না আমি ডি লিখে দিচ্ছি, ডিএইচ, কারণ ডিএক্স আছে, বুঝতে পারছিস? ক্ষুদ্র ক্ষুদ্র বোঝাচ্ছি, তাহলে সামান্য তাপের পরিবর্তন বোঝানোর জন্য কি করলাম? ডিএইচ। আমি যদি এরকম করি যে ডিএইচ বাই ডিটি, মানে একক সময়ে কতটা হিট চেঞ্জ হলো, রেট বের করছি। তাহলে এখানে ডিটি ডিভাইড করছি, টাইম দিয়ে ডিভাইড করছি, মানে ওখানেও টি দিয়ে ডিভাইড করতে হবে, ডিটি দিয়ে। তো এটা থাকলো, রোটাও থাকলো, এলটাও থাকলো, ডিএক্স ডিটি করে দিলাম। বুঝতে পারলি আমি কি করলাম? এবার তোর মনে হতে পারে ডিটিতে তো সবাই এখানেও ভাগ করতে পারতাম সব জায়গাতেই, বাট ডেরিভেশনের ওই অ্যাকচুয়াল নিয়মে তোদেরকে যদি নিয়ে যেতে যাই, খুব সমস্যায় পড়ে যাবি। সেই জন্য মনে রাখ যে ডেরিভেটিভের নিচেই ডেরিভেটিভের টার্মটাকে বসাতে যাবি, ডিএক্স বাই ডিটি। ওকে, সিমিলারলি এই জায়গাটা, এটাকেও আমি ডি দিয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছি খুব সামান্য পরিবর্তন বোঝানোর জন্য। এবার ডিটিটাকে যদি এই পারে নিয়ে আসিস রে, ডিএইচ ড্যাশ বাই ডিটি সমান কি হবে বলতো? কে এ থিটা বাই এক্স, এটাই হবে কিনা? এই যে আমি ডিটি দিয়ে ভাগ করছি, এই কথাগুলো কিন্তু ভুল অ্যাকচুয়ালি, বাট আমাদের সেন্স অফ হিউমার অতদূর যায়নি, আমরা অতদূর বুঝতে পারবো না, ডেরিভেশন নিয়ে অত আলোচনা আমাদের হয়নি। সেই জন্য আমি বলে দিচ্ছি যে এটাকে ভাগ করলাম, ওটাকে গুণ করলাম, কিন্তু অ্যাকচুয়ালি ডেরিভেশনের মধ্যে এরকম ভাগ গুণ কিছু হয় না। ঠিক আছে, তাহলে ভুলটা এটা জেনে রাখ যে আমরা ভুলভাবে এগাচ্ছি, বাট মানে কোনো রকম কোনো ভুল হবে না। ম্যাথমেটিক্সে গিয়ে এই জিনিসগুলো খুব ভাইটাল হয়ে যায়, ফিজিক্সে আমরা চালিয়ে দিতে পারি। যাই হোক, তাহলে এটাও আমরা বের করলাম চেঞ্জ ইন হিট ইন ইউনিট টাইম, এখানেও আমরা বের করলাম চেঞ্জ ইন হিট ইন ইউনিট টাইম। ঠিক আছে, দুটো তো অ্যাকচুয়ালি সেমই জিনিস, তাই না? তো দুটোকে এখন যদি আমি ইকুয়াল করে দিই, দেয়ারফর এ রো এল ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু, এখানে কি আছে দেখ, কে এ থিটা বাই এক্স। কিছু ভুল করেছি? ভুল করেছি কিছু? করিনি। ভুল হলো বলিস কিন্তু। আচ্ছা, কিছু ক্যান্সেল যাচ্ছে, এ এ চলে যাচ্ছে না? আচ্ছা, এখানে এক্স আছে, এখানে ডিএক্স আছে, তো এক্স যুক্ত টার্মগুলোকে একসাথে রাখলাম আমি, এক্স ডিএক্স, কারণ আমি ইন্টিগ্রেশন করব, সমাকলন করব। করেছিস নিশ্চয়ই সমাকলন, শিখে গেছিস কোনো না কোনো জায়গায়, এক্স ডিএক্স। আর বাকি টার্মগুলোকে ওদিকে নিয়ে চলে গেলাম, কে থিটা রো এল আর ডিটি, টি বলে তো আর কিছু নেই এখানে। ঠিক আছে, এই যে সমীকরণটা পেলাম না, জেনারেল সমীকরণ, এটা তোকে মুখস্থ করতেই হবে। যদি তুই এটাকে মুখস্থ না করিস, তাহলে তোকে আবার মানে আবার একটু আগে যেতে হবে, দিয়ে এইটা আর এইটা বের করা শিখতে হবে, তারপরে ইকুয়াল করতে হবে। তো অত দূর যাওয়ার দরকার নেই, বারবার যখন আমি ম্যাথমেটিক্সে ইউজ করবো, অ্যাটলিস্ট এত দূর পর্যন্ত তো মুখস্থ করে নিতে পারবো।
এক্স ডিএক্স সমান সমান কে থিটা বাই রো এল ডিটি। এক্স ডিএক্স সমান কে থিটা বাই রো এল ডিটি, বারবার বলবি মুখস্থ হয়ে যাবে। এক্স ডিএক্স সমান কে থিটা বাই রো এল ডিটি, where কে ইজ, কে কি রে, তাপ পরিবাহিতাঙ্ক, রো কি রে, ঘনত্ব, এখানে আইস ব্যবহার করেছি তাহলে আইসের ঘনত্ব, আইস না থেকে যে স্ল্যাব থাকবে তার ঘনত্ব, এল কি রে, লিন তাপ, তাই তো। থিটা কি বল, এই মাইনাসে যে টেম্পারেচারটা ছিল যদি এখানে জিরো থাকে, তাই না। আবার মজার বিষয়, যদি এখানে জিরো আর মাইনাস থিটা না থাকে, থিটা ওয়ান থিটা টু থাকতো, তাহলে থিটার জায়গায় তুই লিখতি থিটা টু মাইনাস থিটা ওয়ান, বুঝতে পারলি কি না। ওখানে জিরো ছিল বলে কোইন্সিডেন্টলি থিটা হয়ে গেছে, মাথায় ঢুকে গেছে নিশ্চয়ই। আচ্ছা, আর কি আছে এখানে, এক্স, এক্স মানে হচ্ছে কতটা থিকনেস আগে থেকে ছিল, বোঝা গেছে। আর ডিএক্সটা কি, সামান্য পরিবর্তন, ডিটিটা কি, সময়ের সামান্য পরিবর্তন। এতদূর পর্যন্ত বুঝে গেছিস তো, তোর জেনারেল ফর্মুলা তৈরি করা হয়ে গেছে। এবার আমি যেগুলো করব সেগুলো স্পেশাল কেস করব। থিটা থিকনেস বললাম রে, যদি বলে থাকি তাহলে ভুল বলেছি আমি, হয়তো ফ্লোতে ফ্লোতে ওয়ার্ড বেরিয়ে গিয়েছে ওটা উল্টো পাল্টা। বাট থিটা তো টেম্পারেচার, আর ডিএক্সটা হচ্ছে তোর থিকনেস পরিবর্তন। যদি আমার মুখ দিয়ে থিটাটাকে থিকনেস বেরিয়ে গিয়ে থাকে তাহলে ভুল বলে দিয়েছি হয়তো ফ্লোতে, যাই হোক। এবার দেখ, এতদূর পর্যন্ত কমপ্লিট হলো, আমি এগুলো বিষয় একটু মিটিয়ে দিচ্ছি, এগুলো আর দরকার নেই। কেস ওয়ান, মন দিয়ে শুনবি কি করছি আমি। এই পুরো পার্টটাকে ইন্টিগ্রেশন করছি, এক্স ডিএক্স সমান কে থিটা রো এল ডিটি। এখানে আমি ধরে নিচ্ছি যে কোনো একটা পার্টিকুলার টাইম, যখন আমি টাইম স্টার্ট করছি, মানে আমি টাইম কাউন্ট করা শুরু করছি জিরো টাইম, তো যখন আমি টাইম কাউন্ট করা শুরু করছি তখন আগে থেকেই হয়তো স্ল্যাবের কিছুটা থিকনেস ছিল। কতটা ছিল থিকনেস, এক্স ওয়ান ছিল ধরে নিচ্ছি। যখন আমি কাউন্ট করতে গেলাম আমি দেখছি আগে থেকে স্ল্যাব তৈরি হয়ে আছে। এবার আমি সময় কিছুটা পার করলাম, 5 মিনিট পরে আসলাম, কত মিনিট পরে আসলাম, 5 মিনিট পরে, মানে টি সময় পরে আসলাম। এসে দেখছি যে স্ল্যাবের থিকনেস আগে এক্স ওয়ান ছিল এখন এক্স টু হয়ে গেছে। লিমিট দেওয়া বুঝতে পেরে গেছিস তো, জিরো টাইমে কিছু একটা থিকনেস ছিল, টি সময় পরে থিকনেসটা এক্স টু হয়ে গেল। ওকে, এবার দেখ এটাকে যদি আমাকে ইন্টিগ্রেশন করে নিতে হয়, তোরা বলতে পারবি এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে, কেউ একজন এখনই বলি, তোদের সমাকলন হয়ে গেছিল। আমিও কিছুটা করিয়েছিলাম তোদের, ভুলে গেছিস। এরকম করাইনি যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, মনে পড়ছে। এই একটা দুটো মনে রাখতে বলেছিলাম তোদেরকে। তারপরে যদি এখানে শুধু ডিএক্স থাকে, কিছু যদি না থাকে, তাহলে তার ইন্টিগ্রেশন এক্স হবে। একটা করে কনস্ট্যান্ট আসে যদি লিমিট না থাকে, তো আমি সেটা উপেক্ষা করছি। আপাতত এই দুটো মনে রাখ। কি বললাম, এক্স এর পাওয়ারে এন ডিএক্স যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে পাওয়ারটা এক যোগ হবে আর নিচেই পাওয়ারটা বসে যাবে। এখানে এক্স এর পাওয়ারে কত আছে রে, তাহলে পাওয়ারে ওয়ানের সাথে ওয়ান যোগ করে আর নিচেই টু বসে যাবে। তার মানে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই টু, বল বুঝতে পারলি, লিমিট ফ্রম এক্স ওয়ান টু এক্স টু, বুঝে গেছিস তো। আচ্ছা, এখানে টি যুক্ত টার্ম কিছু আছে, শুধু ডিটি আছে, টি যুক্ত কোনো টার্ম আছে যার আমি ইন্টিগ্রেশন করব নেই। তো যদি কোনো টার্ম না থাকে তাহলে কি হয়, এই ডিটাই সরে গিয়ে এক্সট্রা বসে যায়, মনে রাখার ঠিক। তাহলে এখানে সেরকম এই বেচারা, এরা তো কনস্ট্যান্ট, এদের কোনো দোষ নাই, এদেরকে বাইরে বের কর, রোয়েল। তাহলে টি এর রেসপেক্টে যদি আমাকে ইন্টিগ্রেশন করতে হয় তাহলে কি হবে বল, শুধু টি হয়ে যাবে এক্স এর মতো, আর লিমিট ফ্রম জিরো টু টি। কি করতে হয়, প্রথমে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাই একবার এক্স টু বসিয়ে দিলাম, এক্স টু স্কোয়ার বাই টু এক্স ওয়ান স্কোয়ার বাই টু, ঠিক আছে না। আর এখানে কি করবো, একবার টি মাইনাস একবার জিরো, তাহলে কে থিটা টি মাইনাস জিরো, বুঝে গেছিস। এটাকে এরকম ভাবে সাজিয়ে লিখে দে, হাফ রো এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার সমান সমান কে থিটা বাই এল। যেমন খুশি তেমন ভাবে মুখস্থ রাখ, এটা টিও আছে, ঠিক আছে। তো এইটা মুখস্থ করার কোনো দরকার নেই, এটা দরকার পড়বে আমাদের প্রবলেম সলভ করতে গিয়ে, এটা মুখস্থ করার কোনো দরকার নেই, আমি বলে দিচ্ছি। মানে আমি যেভাবে এগিয়েছি আমার তো মুখস্থ করার প্রয়োজন পড়েনি, অথচ আমি ম্যাথমেটিক্স করতে পারছি, মানে তোরাও পারবি। কোনটাকে ইউজ করে করবি, ওই ইকুয়েশনটাকে ইউজ করে করবি, এটাই গুরুত্বপূর্ণ। কেস ওয়ানে চলে আসলাম। কেস ওয়ানে কি হলো, যে পার্টিকুলার একটা যখন টাইম কাউন্ট করা শুরু করছি তখন আগে থেকে স্ল্যাবের কিছু একটা থিকনেস ছিল। এখন করব যে যখন টাইম কাউন্ট করতে গেলাম তখন স্ল্যাবের কোনো থিকনেস ছিল না, মানে স্ল্যাব তৈরি হয়নি, তখন থেকে স্ল্যাব তৈরি হওয়া শুরু হবে, তারপরে এখানে জিরো বসাবো, আগে থেকে থিকনেস ছিল না। তাহলে সেই কেসটা যদি করি, এখানেই করে দিচ্ছি, মিটিয়ে আমি এটাকে। কেস টু, এই জায়গাটা কি করে দেবো বল, জিরো, আর আফটার টাইম টি এক্স হয়ে গেল, বোঝা গেছে। তাহলে ওই আগের মতো করেই চলে আসবে সব, এখানে শুধু জিরো এখানে এক্স, বল বুঝতে পারলি, এখানে জিরো
তাই তো? তাহলে এটা 0, এটা এটা x হয়ে গেছে। তাহলে এটাকে কি লিখতে পারবি তুই? দেয়ারফর হাফ রো এক্স স্কোয়ার সমান কে থিটা টি বাই এল। ওকে, এটা হলো কেস 2। তো কোশ্চেনে যেমন ডেটা দিবে সেই অনুযায়ী আমি অ্যাপ্লাই করব। এগুলো মুখস্থ রাখার কোনো প্রয়োজনই নেই। বল বুঝতে পারলি? মাথায় ঢুকে গেছে তো? কি করলাম? পরিবর্তনশীল ফলকের মধ্যে দিয়ে তাপের পরিবহন যে হবে সেই ক্যালকুলেশনটা করলাম, এবং পার্টিকুলারলি আমরা আইসের ক্ষেত্রে দেখে নিলাম যে একটা পার্টিকুলার টাইম পরে আইসের থিকনেসটা কত হবে, কতটা থিকনেসের আইস জমে যাবে। ঠিক আছে, বাকি ডেটা জানতে হবে, যেমন রো দেওয়া থাকবে, কে দেওয়া থাকবে, এগুলো না জানতে গেলে আবার মুশকিল। ওকে, তো এই পার্টটা তোর ওই পরিবহনের মধ্যেই পড়ছে, মানে আগের দিন আমরা যে পরিবহন চ্যাপ্টারটা পড়ছিলাম তার মধ্যেই এই পার্টটা পড়ছে। হ্যাঁ, কি করলাম দেখ, কিছুই পরিবর্তন করিনি, শুধু এখানে x1 ছিল আমি 0 করেছি, আর কিচ্ছু না। তাহলে x1 যেখানে যেখানে ছিল, এখানে x1 ছিল 0, এখানে x1 ছিল 0, তাহলে এইটা তো আর থাকছে না, কি থাকছে এখানে? শুধু হাফ এক্স স্কোয়ার থাকছে। রোটাকে গুণ করলাম, হাফ রো এক্স স্কোয়ার। কেন করলাম? যখন আমি টাইম কাউন্ট করা শুরু করলাম তখন বরফের কোনো লেয়ার এখানে জমেনি, তখন থেকে স্টার্ট হবে। তাহলে বরফের লেয়ার যদি না জমে, আগে থেকে থিকনেস ছিল কিছু? 0 থিকনেস ছিল। এবার সময়ের সাথে সাথে থিকনেস বাড়ছে। মিটিয়ে দিব? কারো কোনো ডাউট আছে এখানে? কোনো ডাউট নেই তো? বাহ, এই টাইপের একটা প্রবলেম করে নি, তাহলে সব সুবিধা হবে। তোরা বের কর পেজ নাম্বার 306। কোয়েশ্চেন নাম্বার 3, না 3 না, 2। একবার পড়ে নিস তো সবাই। কোয়েশ্চেনটা একবার পড়। দেখে মনে হচ্ছে বিশাল বড় একটা অঙ্ক, কিছুতে কিছুই না। একটা জলাশয়ের জল, একটা জলাশয়ের জলে 10 সেমি পুরো বরফ জমা আছে, মানে আগে থেকে 10 সেমি আছে, তার মানে x1 আছে এখানে। বুঝতে পারলি? তাহলে আমি লেখালেখি তো বইয়ে দেওয়া আছে, আমি শর্টে করে দিচ্ছি। x1 কত আছে বল? 10 সেমি। পরবর্তী 1 মিলিমিটার পুরো বরফ জমতে পরবর্তী কত মিলিমিটার, তার মানে বেড়ে গেল কতটা? 1 মিলিমিটার বেড়ে গেল, তাই তো? তাহলে x2টা কত? বলে দিস না আবার 1 মিলিমিটার। আগে 10 ছিল, এখন 1 মিলিমিটার বেড়ে গেল, 10 প্লাস 1 মিলিমিটার। তো 10 সেন্টিমিটার প্লাস 0.1 সেন্টিমিটার। বুঝতে পারলি কিনা বল? সবাই বুঝে গেছিস? 10.1 সেন্টিমিটার। কারো আপত্তি থাকলে বল রে। জমতে সময় কত লেগেছে? 49 মিনিট 9 সেকেন্ড। তাহলে বলতো টাইমটা কত লাগলো? 49 মিনিট 9 সেকেন্ড, কনভার্ট করে দে ইন্টু 60 + 9, ক্যালকুলেশন করে বলতো কত হবে? 6 9 54, তাই তো? 6 9 54, 4 5 4 6 24 আর 5 29, এটাই হচ্ছে তো এত সেকেন্ড। তাপ পরিবাহিতাঙ্ক কে মানটা কত রে? 0 পয়েন্ট, বল 0.005 সিজিএস ইউনিট। সিজিএস, আচ্ছা ইউনিটের দিকে খেয়াল রাখতে হবে, সবগুলো সিজিএসই করবো এখন তাহলে। হ্যাঁ লিখলে হয়, ওরা দেয়নি আমি করলাম না, ওরাই যাই। বরফ গলনের লিন তাপ এল তো দেওয়া আছে 80 ক্যালোরি/গ্রাম, এটাও সিজিএসই দেওয়া আছে, কোনো সমস্যা হচ্ছে না। রো দেওয়া আছে, কত দেওয়া আছে রো রে? 0.917 গ্রাম পার সেমি কিউব, তাই তো? জলের ঘনত্ব জানিস তোরা? 1 হয়। এটা 1-এর থেকে বড় না ছোট? বরফের ঘনত্ব তো কমই হবে জলের থেকে, তবেই তো বরফ আয়তনে বড় হয়ে যায়, বেশি হয়ে যায়, এবং হালকা হয় বলে ভাসতে পারে। ঠিক আছে, যাই হোক, রো দেওয়া আছে। নেক্সট, আর তো কোনো ডেটা দেওয়া নেই, দরকার নেই। বলেছে যে বাইরের বায়ুর উষ্ণতা কত, ছবিটা মনে পড়ছে রে? এই যে বরফের লেয়ারটা নিচের দিকে ছিল 0 ডিগ্রি সি, আর বাইরে কত ছিল? মাইনাস, তাহলে আমি ধরে নিলাম যে বাইরের টেম্পারেচার ছিল -θ। ঠিক আছে, তাহলে আমার সমীকরণ কোনটাকে ইউজ করতে হবে? লেখাই আছে, তো ডাইরেক্ট ওটাকে ইউজ করে নিচ্ছি। এক্স ডিএক্স আমরা জানি, দিয়ে শুরু করে দিবি, এক্স ডিএক্স কে থিটা বাই রো এল ডিটি। এখানে একটু কি করতে হবে? লিমিট দিতে হবে x1 থেকে x2 অ্যান্ড ফ্রম 0 টু t। তারপর ওই আগের মতো তুই করতে থাকবি, দেখবি চলে আসবে হাফ রো x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। আর কি করে দেখাতে হবে এটা? তারপরে এখানে হয়ে যাবে হচ্ছে কে থিটা টি
বাই এল। হুম, আমি এরকম ভাবে লিখলাম তার কারণ তোদের মনে রাখা সুবিধা হবে, হাফ এমভি স্কোয়ারের মতো লাগছে দেখতে অনেকটা, তাই না? মনে রাখতে সুবিধা হবে সেই জন্য লিখলাম। যেমন খুশি তেমন করা যায়। হুম, না করে এরকম ডাইরেক্ট করতেই পারিস, বললামই তো, যদি মুখস্থ থাকে তাহলে অবশ্যই করতে পারিস। আচ্ছা, এবার ডেটাগুলো বসাবো, আর কাকে বের করবো বলতো? থিটাকে বের করবো, তাই না? তাহলে থিটা সমান সমান রো এল এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার বাই টু বাই কে ইন্টু টি, ঠিক আছে না? থিটা সমান সমান একটু দেখে নিস তো, সাজানো ঠিক আছে তো? এবার শুধু ভ্যালু বসালেই কাজ হয়ে গেছে। বুঝতে পারলি কি? 0.917, হয়তো ক্যালকুলেশনটা খুব লেন্দি হয়ে যাবে, আমার উদ্দেশ্য হচ্ছে তোকে প্রসেসটা বোঝানো। এটা 10.1 এর স্কোয়ার মাইনাস 10 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.005, আর টি মানে কত রে? 2949, ঠিক আছে? 7 7 49, 9 7 থেকে 7 আর 4 না হবে না, যাই হোক। এরপরে ক্যালকুলেশন করতে হবে, এটা তোদের দায়িত্ব থাকবে, তোরা করবি বাড়িতে ধৈর্য সহকারে, যতটা সময় লাগবে আরামে করবি। করে নে, এটা লিখে নে। আচ্ছা, এর পরে আলোচনা হচ্ছে পরিচলন। নাম শুনেছিস তো? তাপ তাপ সঞ্চালনের কটা ধাপ বলেছিলাম রে? কটা প্রসেস বলেছিলাম? কি কি বলেছিলাম? পরিবহন, পরিচলন। এতক্ষণ পর্যন্ত পরিবহন শেষ হলো, আগের ক্লাস আর আজকের এইটা নিয়ে পরিবহন শেষ হলো। এবার আলোচনা করব পরিচলন। খুব শর্টে আলোচনা করব। পরিচলন নিয়ে আমাদের তেমন কোনো ম্যাথমেটিক্যাল কোনো অ্যাপ্রোচ নেই, কারণ পরিচলনটা আমাদের গুরুত্বপূর্ণ হয়ে যায় তোর ভৌত বিজ্ঞানে গিয়ে, ভৌত বিজ্ঞান বলছি, ভূগোলে গিয়ে, ওইখানে গিয়ে একটু ভালো করে পড়ে নিবি। একটু বলেই দিচ্ছি আমি, শোন, পরিচলনটা একটু বলেই দিই। এর আগের দিন বলেছিলাম যে পরিচলনের ক্ষেত্রে কি হয়, মাধ্যমের কণাগুলো নিজেরাই স্থান পরিবর্তন করে তাপের এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালন ঘটায়, তাই তো? যেমন ওই জল গরম করার ক্ষেত্রে বলেছিলাম, তাই না? এরকম একটা পাত্র, তার উপরে যদি এরকম ভাবে জল গরম করা হয়, তাহলে এই কণাগুলো কি হয়, তাপ পেয়ে প্রথমে এদের আয়তনটা প্রসারিত হয়। আয়তন প্রসারিত হলে ঘনত্ব কমে যায়, ঘনত্ব কমে যায় মানে হালকা হয়ে যায়, হালকা হয়ে গেলে উপরে ওঠে। আর এই জায়গাটা যখন ফাঁকা হয়ে যাচ্ছে, তখন সেটাকে পূরণ করার জন্য ভারী কণাগুলো নিচে চলে আসছে। প্লাস ওরা আবার এখানে উত্তেজিত হলো, দিয়ে আবার উপরে চলে গেলো, এইরকম ভাবে পুরো প্রসেসটা চলছে। যে এখানে হিট পেয়ে উত্তেজিত হলো সে উপরে গেল, মানে উপরের অংশটা এখন তাপ পেয়ে গেছে। তো এরকম ভাবে পুরো প্রসেসটা দিয়ে তাপটা সঞ্চালিত হয়ে যায়, এই প্রসেসটাকে বলি আমরা পরিচলন। এই পরিচলন স্রোতের এক্সাম্পল প্রচুর আছে, ইন রিয়েল লাইফে প্রচুর এক্সাম্পল আছে। যেমন নাম উল্লেখ করেছিলাম সমুদ্রবায়ু, স্থলবায়ু, তাই না? তারপরে তোরা বাণিজ্য বায়ুর নাম শুনেছিস নিশ্চয়ই, আয়ন বায়ু, বাণিজ্য বায়ু নাম শুনেছিস, এগুলোতে আছে। তারপরে হচ্ছে এখন তো ল্যাম্প ইউজ করে না, আগে আগে যে ল্যাম্প বা লন্ঠন গুলো যে ইউজ করতো, সেখানেও পরিচলনের কনসেপ্টটা কাজে লাগানো হতো। কিভাবে শুনে নে। আমি একটা ল্যাম্প আঁকছি, ভয় পাবি না দেখে, ঠিক আছে? যেমন তেমন করে এঁকে দিচ্ছি, চেষ্টা করছি ভালো করার। দাঁড়া রে, এখনো হয়নি কমপ্লিট আমার। এবার ঠিক আছে কিনা? ও উপরে ওগুলো হ্যান্ডেল ম্যান্ডেল ছাড়, ওগুলো দরকার নেই। তাপ পরিবহন করার জন্য শুধু এইটুকুই দেখ, এইখানে জ্বালানির জন্য কিছু থাকে, তাই তো? এবার শোন, এই যে নিচের যে মেটালিক জিনিসটা থাকে না, কারো বাড়িতে আছে না এগুলো, ল্যাম্প লন্ঠন কারো বাড়িতে আছে? দেখেছিস তো নিশ্চয়ই। দেখবি এই নিচের যে মেটালিক জিনিসটা আছে, এখানে ছোট ছোট ছিদ্র করা থাকে। দরকার কি ছিদ্র করার? কারণ আছে। এর মধ্যে যে, হ্যাঁ, এই কাঁচের স্ল্যাবটার মধ্যে যে বায়ুটা আছে, সেই বায়ুটা তাপ পেয়ে তো গরম হবে, তাই না? এবার গরম হতে গেলে কি হয়ে যাবে রে? দে তো, কে চাইছিল? গরম হতে গেলে কি হবে রে? হালকা হবে। হালকা হতে গেলে কি হবে? এই বায়ুটা ওপরে চলে যাবে, ওপরে বেরিয়ে যাবে, ঠিক আছে? যদি ওপরে বেরিয়ে যায়, তাহলে এইখানে কিন্তু আর বায়ু থাকছে না, মানে এটা বায়ু শূন্য হয়ে গেল। বায়ু শূন্য হয়ে গেলে কিন্তু এটা নিভে যাবে, কারণ এ অক্সিজেনের উপস্থিতিতে জ্বলতে পারে। তাহলে এখানে বায়ু ঢোকানোর জন্য কি করা হয়েছে, এই জায়গাগুলোতে ছিদ্র করা হয়েছে। যখন এই জায়গাটা চলে গেল হাওয়া বাতাস, তাহলে সেটাকে শূন্যস্থানটাকে পূরণ করার জন্য এই ছিদ্রগুলো দিয়ে কি হচ্ছে, অপেক্ষাকৃত ঠান্ডা বায়ুটার মধ্যে ঢুকছে। আবার বলিস না যে ঠান্ডা বায়ু তাহলে তো নিভে যাবে, অতটাও ঠান্ডা না, এর থেকে ঠান্ডা, এই সেন্সে ঠান্ডা বলছি, ঠিক আছে? তো এই এখান থেকে বায়ুটা এর মধ্যে ঢুকছে। বল, বুঝতে পারলি এতদূর পর্যন্ত? ঢুকে ঢুকে আবার এখানে গরম হচ্ছে, উপরে চলে যাচ্ছে। এখানে একটা পরিচলন স্রোত তৈরি হয়ে যাচ্ছে না? ক্লিয়ার হয়ে গেছে তো? ওকে। একই রকম ভাবে সমুদ্র বায়ু, স্থলবায়ুর গল্পটা, জলাশয়, ভূমি, ঠিক আছে? এটা জলাশয় আর এটা ভূমি। এটা হচ্ছে আমার বাড়ি, ঠিক আছে, নদীর ধারে। গরিব মানুষের বাড়ি গরিবের মতোই। এইটা হচ্ছে সূর্য,
হ্যাঁ কাছে, সূর্য, ওই জন্য তো আগুন লেগে গেছিল, মনে পড়ছে? কেন আমি স্টার্টে দিয়েছিলাম না, আগুন লেগে গেছিল। শোন, এই সূর্যের আলো দিনের বেলাতে জলকেও গরম করবে আর ভূমিকেও গরম করবে, তাই তো? কিন্তু আমরা কি জানি যে জলের আপেক্ষিক তাপের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। তো যার আপেক্ষিক তাপের পরিমাণ বেশি হয় সে উত্তপ্ত হতে বেশি সময় নেয়। ঠিক আছে, মানে সেম টেম্পারেচার ডিফারেন্সের জন্য বেশি তাপ গ্রহণ করে। তাহলে দিনের বেলার দিকে কি হয় বলতো, ভূপৃষ্ঠ তাড়াতাড়ি উত্তপ্ত হয় জলের তুলনায়, কারণ এর আপেক্ষিক তাপ বেশি। একে সেইভাবে উত্তপ্ত হতে গেলে অনেক বেশি তাপ গ্রহণ করতে হবে, তার আগে তাপ গ্রহণ করে বসে আছে, এর আপেক্ষিক তাপ কম। বোঝা গেল? তাহলে এই যখন খুব তাড়াতাড়ি উত্তপ্ত হবে, এর আশেপাশে যে বায়ুর কণাগুলো আছে রে, তারা উত্তপ্ত হয়ে যাবে। উত্তপ্ত হলে কি হয়ে যায়, ওপরে চলে যায়। ব্যাস, এখানে ফাঁকা হয়ে গেল, তুই তো দম আটকে মরে যাবি যদি এখানে থাকিস। সেই জন্য নেচার কি করেছে, এর আশেপাশে এই ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য অপেক্ষাকৃত ঠান্ডা বায়ুগুলো এদিকে যায়। ঠিক আছে, এবার এই ঠান্ডা বায়ু যাচ্ছে কোথা দিয়ে রে, সমুদ্রের মানে জলাশয়ের উপর দিয়ে যাচ্ছে। জলাশয় একটু একটু বাষ্পীভবন হয়েছিল, সেই জলটাকেও তুই নিয়ে নিলি, বলে সমুদ্রের ধারে কি হচ্ছে, আবহাওয়াটা ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই না? দিনের বেলা দিকে ঘুরে বেড়াতে মজা লাগছে। তো এরকম জিনিসটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সমুদ্র বায়ু। দিনের বেলার দিকে কি পাচ্ছি আমরা, সমুদ্র বায়ু। এবার রাতের বেলা কি হচ্ছে, রাতের বেলা চাঁদ হয়ে গেছে, আর সূর্য নাই, এটা ঠিক আছে, এটা কি হয়ে গেছে এখন, এটা এখন চাঁদ হয়ে গেছে, ইমাজিন করে না, এটা এখন চাঁদ হয়ে গেছে। এবার দিনের বেলা এর তো নিজস্ব আলো নেই, তো এগুলো দেওয়াটাও ঠিক না। আহ, এরকম ঠিক আছে। হ্যাঁ, মোদ্দা কথায় থাক, ওই আলাদা আলাদা বিষয়ে চলে যাচ্ছিস তোরা যে। শোন এবার, এবার রাত্রেবেলা কি হচ্ছে একটু মন দিয়ে শুনে নে। রাত্রেবেলা এই যেমন তাপ গ্রহণ করতে অনেক সময় নিল, সেই রকম তাপ ছাড়তেও যথেষ্ট সময় নেবে। জলের বৈশিষ্ট্য তো তাই, তাই না? তাহলে এই তাপ ছাড়তেও যথেষ্ট সময় নেবে। তো এর তুলনায় ভূপৃষ্ঠ আগে আগে তাপ ছেড়ে দেবে। তাহলে ভূপৃষ্ঠ তুলনামূলক ঠান্ডা আর এই জায়গাটা তুলনামূলক গরম, তাই না? তাহলে এই জায়গাটা ওর তুলনায় যদি গরম হয়, তাহলে এখানকার বায়ুগুলো এখন উপরে উঠে যাচ্ছে। কি বুঝতে পারছিস? এই ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য স্থল থেকে বায়ু চলে আসছে এদিকে, এটাকে আমরা কি বলছি, স্থলবায়ু। বোঝা গেল কি বললাম? তো এখানেও পরিচলন স্রোতের এক্সাম্পল তুই দেখে নিবি। আর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তোদের বই আছে, সেটা একটু রিডিং, এগুলো রিডিং পড়বি, এগুলো পরীক্ষা আসবে না। একবার রিডিং পড়বি, জীবনে আর কোনোদিন পড়বি না। বুঝে গেলে? পৃথিবী, মানতে পারছিস তো? পৃথিবী এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা নর্থ পোল, আর এটা সাউথ পোল। এদিকে কি থাকে রে, ওয়েস্ট না ইস্ট? আর এদিকে ইস্ট। পৃথিবী কিভাবে ঘোরে, পশ্চিম থেকে পূর্বে ঘুরে, সবাই জানিস নিশ্চয়ই। তাহলে এইরকম ভাবে রোটেট করছে। এবার শোন, সূর্যের আলো মেরু অঞ্চলের তুলনায় নিরক্ষরেখায় বেশি পরিমাণে পড়ে, বেশি তির্যকভাবে পড়ে, খারাপভাবে পড়ে। তার মানে এই নিরক্ষীয় অঞ্চলের জায়গাটাকে বেশি উত্তপ্ত করে পোলের তুলনায়, তাই তো? ওই জন্য তো পোলে বরফ জমে আছে। এবার এখানকার জায়গায় যদি তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায় রে, তাহলে এখান থেকে বায়ুর কণাগুলো উপরে উড়ে যাচ্ছে। সেটাকে পূরণ করার জন্য আর কোথা থেকে বায়ু আসবে, এইগুলো থেকে বায়ু আসবে, অপেক্ষিত ঠান্ডা জায়গা থেকে। বুঝতে পারছিস কি বললাম? এইগুলো থেকে বায়ুগুলো আসছে। এবার এই তো করছে রোটেশন, এর এর মধ্যে তো রোটেট আছে। তাহলে যে প্রাণী এখানে আছে, এখানে ধর একটা প্রাণী আছে, তো ওই ধর রোটেট করছে এরকম ভাবে। ওই যখন রোটেট করবে, এই যে বায়ুটা এরকম ভাবে আসলো, ওর কাছে মনে হবে যেন এরকম ভাবে ঢুকছে, হবে কিনা? রিলেটিভ ভেলোসিটি কাজ করবে ওই জায়গায়। ও রোটেট করছে, যদি স্থির থাকতো তাহলে বায়ুটা এইভাবে আসলো, কিন্তু রোটেট করছে যখন, এই ভেলোসিটিটা এই দুটো অ্যাড হয়ে মনে হবে যেন এরকম ভাবে আসছে। তার মানে ওর কাছে মনে হবে যে নর্থ ইস্ট এই সব ডাইরেকশন থেকে বায়ুটা আসছে, যেটাকে আমরা আয়ন বায়ু, বাণিজ্য বায়ু বলি। একই রকম ভাবে এই প্রাণীর ক্ষেত্রে এই দিক থেকে যে বায়ুটা আসবে, সেটা মনে হবে যেন এদিক থেকে আসছে, মানে সাউথ ইস্ট থেকে আসছে। বুঝতে পারলি? এইটাকেই বলে থাকি আমরা বাণিজ্য বায়ু বা আয়ন বায়ু, যেটা ভূগোলেও তোরা পড়িস। তাহলে এগুলোতে কি কাজ করছে, পরিচলন স্রোত কাজ করছে, বা পরিচলন প্রবাহ কাজ করছে। এগুলো সব কি হিট সঞ্চালনের মানে তাপ সঞ্চালনের এক একটা প্রসেস। ক্লিয়ার হয়েছে? এটা এত দূরই, গল্প শেষ পরিচলনের। ওকে, এরপরে আলোচনা আমরা করব বিকিরণ নিয়ে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, এইটুকুটাই পরিচলন, এতটুকুই জানতে হবে।